ছবিটা খুব দরকার, তাই ছবির জন্য অবশ্যই আমাদের একটু সময় দেওয়া উচিত। এর মধ্যে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স মিস্টার রাহুল থানাদার। মিস্টার রাহুল থানাদারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটা জোরে করতালি দিয়ে আপনারা সকলে তাকে স্বাগত জানাবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ডক্টর মাধব মণ্ডল। ডক্টর মাধব মণ্ডল মহাশয়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার জন্য একবার করতালি চেয়ে নেব। করতালিটা একটু জোরে হোক, সকলকে। আমি আমন্ত্রণ জানাবো মিসেস সৌমি সেনগুপ্তকে, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ পলিটিক্যাল সায়েন্স ফ্রম টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল। মিসেস সৌমি সেনগুপ্ত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সমাজসেবক মিস্টার দীপক বসু মহাশয়কে, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার দীপক বসু মহাশয়কে মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের মধ্যে গতকালও ছিলেন, আজও উপস্থিত রয়েছেন সায়েন্টিস্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার অথর দীপক কুমার ভূঁইয়া, তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমরা আমাদের অতিথি বরণ করব, তাদের সম্মাননা জ্ঞাপন করব এবং তারপরে আমরা চলে যাব একটি সংক্ষিপ্ত আলোচনা সভায়। তোমাদেরকে বলবো তোমরা আলোচনা শুনবে, কারণ তারপরেই কিন্তু তোমাদের রয়েছে কুইজ কন্টেস্ট। আমরা 2-1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মঞ্চটা একটু পরিষ্কার হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু করছি। বরণ পর্বটা আমরা সেরে নিই। আমরা প্রথমেই বরণ করে নেব শ্রী রাহুল থানাদার মহাশয়কে। আমরা প্রথমেই বরণ করে নেব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। তার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। আমরা এই মুহূর্তে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছে তাদের বরণ করে নিচ্ছি। উত্তরীয় পুষ্পস্তবক স্মারক সম্মানে আমরা তাদের বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব শ্রী ডক্টর মাধব মণ্ডল মহাশয়কে। আমরা বরণ করে নেব ডক্টর মাধব মণ্ডল মহাশয়, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। তার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব সকলের কাছে। আমরা উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করব শ্রীমতী সৌমি সেনগুপ্ত মহাশয়াকে। শ্রীমতী সৌমি সেনগুপ্ত, টিচার অফ পলিটিক্যাল সায়েন্স ফ্রম টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল। আমরা তাকে বরণ করে দিচ্ছি। দীপক বসু মহাশয় কি এসেছেন? এরপর আমরা উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব দীপক কুমার ভূঁইয়া মহাশয়কে, সায়েন্টিস্ট অ্যান্ড অথর এবং সোশ্যাল ওয়ার্কার। তার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। এবং তোমাদের একটু জানিয়ে রাখি, তোমাদের যে কুইজ কন্টেস্টের হবে এরপর, এনারাই কিন্তু অ্যাজ আ জাজ আমরা পেয়েছি তাদেরকে। তো আরও একবার একটু জোরে করতালি হয়ে যাক সকলের জন্য। Now I would request Mr. Rahul Thanadar, Assistant Professor, Department of Political Science, তিনি আমাদের সামনে তুলে ধরবেন জাতীয় ঐক্য রক্ষায় সর্দার প্যাটেলের অবদান। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে একটা মাইক্রোফোনের একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দিতে হবে। এখানে স্পিচ রাখবেন, স্ট্যান্ড মাইক্রোফোন। আমরা আমাদের যে বিশিষ্ট অতিথিবর্গ আছে তাদের আমরা বক্তব্য শুনবো। আজকে 3 জনের বক্তব্য শুনবো। তারপরে আমরা চলে যাব আমাদের কুইজ কন্টেস্ট এবং আজকে দুপুর 3টে থেকে একটি সুন্দর নৃত্যানুষ্ঠানের
আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আজও তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো শেষ পর্যন্ত, হ্যাঁ কি না? সবাই থেকে এই যে দুদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা সাফল্যমণ্ডিত করবে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা ছোট্ট বিষয়, মাইক্রোফোন ঠিক হচ্ছে তার মধ্যে বলে দিই, এই যে দুদিন ব্যাপী অনুষ্ঠান এবং এত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এত স্টুডেন্টসকে আমরা পেয়েছি যাদের নিরলস প্রচেষ্টায় এই দুদিনের অনুষ্ঠান আমরা এত সুন্দরভাবে সম্পন্ন করছি। শঙ্করদা, একটা জোরে হাততালি হয়ে যাক। শঙ্করদার জন্যই আমি আজকে আসতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছে কেয়াদি এবং ম্যানেজিং কমিটিতে যারা যারা রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই যে দুটো দিন আমরা পেয়েছি এবং সারা বছর ধরে তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড শহরের বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠিত করে এবং সব কিছুই কিন্তু সমাজকে নিয়ে, মানে তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা, শুধুমাত্র নাচ গানের অনুষ্ঠান নয়, কিন্তু তাদের যে অনুষ্ঠানগুলো সামাজিক অনুষ্ঠান, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাকে সামনে রেখে যেভাবে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এগিয়ে যাচ্ছে, তাদের জন্য কর্নিশ এবং তাদের জন্য একটা জোরে করতালি ছিল সকলের জন্য। এবং আপনারা এইভাবে এগিয়ে যান, সুন্দরভাবে এগিয়ে যান এবং আমরা যতটা পারবো চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার। আমরা চলে যাব একদম রাহুল স্যারের কাছে, আমরা শুনে নেব তার বক্তব্য। গুড আফটারনুন। প্রথমে শ্রদ্ধা জানাই আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি হচ্ছে, সেই লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। বিশেষ করে ছাত্রছাত্রীদের যে সমস্ত অভিভাবকরা এসেছেন তাদেরকেও আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আজকের এই আলোচনায় আমার যে টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটি হলো ভারতবর্ষের একতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। আমি জাস্ট ভারতবর্ষের স্বাধীনতার 2 বছর আগের থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের ভারতবর্ষের একতা রক্ষায় যে ভূমিকা সেটা নিয়ে শুরু করি। 1945 সালে যে ব্রিটেনের সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে যে ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচন হয় ক্লেমেন্ট এটলি। এরপর তিনি যে কী করেন, যে 1946 সালে 2রা সেপ্টেম্বর ভারতবর্ষে ক্যাবিনেট মিশন পাঠান। ক্যাবিনেট মিশন পাঠানোর পিছনে তার অনেক উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলোর মধ্যে দুটো প্রধান উদ্দেশ্য কি, প্লিজ সবাই একটু সাইলেন্ট হবে। হ্যালো, সবাই একটু চুপচাপ বসে শুনবেন। এবারে দেখুন যে দুটো উদ্দেশ্যকে নিয়ে যে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে, প্রধান যে দুটো উদ্দেশ্য, তার মধ্যে প্রথম কি, যে স্বাধীন ভারতবর্ষের সংবিধান কেমন হবে সে সম্পর্কে একটা প্রস্তাব, আর দ্বিতীয় কি, যে মানে ভারতবর্ষ স্বাধীনতার যে আগে যে একটা অন্তর্বর্তীকালীন যে সরকার হবে, সেই সরকারের প্রধান কে হবে। এই ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে যে অন্তর্বর্তীকালীন যে সরকার ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে যে গঠিত হয়েছিল, তার প্রধান হিসাবে নির্বাচন করা হয় কাকে, জওহরলাল নেহরুকে। কিন্তু এই জওহরলাল নেহরুর কিন্তু প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না,
কার হওয়ার কথা ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। যে আমাদের যে সেই সময় যে 15টা প্রদেশ কংগ্রেস ছিল, সেই 15টা প্রদেশ কংগ্রেসের মধ্যে 12টা প্রদেশ কংগ্রেস সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে ভোট দিয়েছিল যে সর্দার বল্লভভাই প্যাটেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। যাই হোক, গান্ধীজির ইচ্ছা অনুসারে নেহরুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়। এইবারে কি হয় যে 20 ফেব্রুয়ারি 1947 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ঘোষণা করে যে ভারতবর্ষের স্বাধীনতা প্রদান করা হবে। কিন্তু দেখো, এই যে তিনি তো ঘোষণা করলেন ভারতবর্ষের স্বাধীনতা প্রদান করা হবে, কিন্তু ব্রিটিশ সরকারের কাছে সেই সময় স্বাধীনতা প্রদান, ভারতের স্বাধীনতা প্রদান করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কারণ দেখো, আমরা যদি ইতিহাস দেখি, আমরা এই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিষয় থেকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমাদের স্বাধীনতা আমাদের সামনে চলে এসেছে। কীরকম যুগের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন দেখবে আস্তে আস্তে বিভিন্ন পরাধীন দেশ স্বাধীনতা লাভ করে। বিশেষ করে লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলো আস্তে আস্তে স্বাধীনতা লাভ করে। এই সময় যে ব্রিটিশ উপনিবেশ ধরে রাখতে পেরে যে অর্থের প্রয়োজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকারের সেই অর্থ কমে আসছিল। পাশাপাশি যে লেবার পার্টি তার নির্বাচনে ইস্তাহারে উল্লেখ করেছিল যে লেবার পার্টি যদি ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতায় আসে, তাহলে যে ব্রিটিশ উপনিবেশ থেকে আস্তে আস্তে আমরা ক্ষমতা সরিয়ে আনব। এবার যদি আমরা অভ্যন্তরীণ ক্ষেত্রে দেখি, তাহলে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, একদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদি ফৌজের সংগ্রাম, তারপর নৌ বিদ্রোহ, তারপরে 1946 সালে কৃষক বিদ্রোহ, এগুলো যদি দেখি তাহলে দেখবো যে আমাদের স্বাধীনতা যে সেই সময় আমাদের কাছে দেওয়া ছাড়া ব্রিটিশ সরকারের কাছে কোনো রাস্তা ছিল না। যাই হোক, 1947 সালে 18 জুলাই দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে, এবং 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারত নামক দুটো পৃথক রাষ্ট্রের জন্ম ঘটে। যাই হোক, এই যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালের 15 আগস্ট, তখন যে সর্বদলীয় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের প্রধানমন্ত্রী কে হয়? পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি প্রধানমন্ত্রী, সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী হন। এবং সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কি হন? তিনি হচ্ছে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশীয় রাজ্য বিষয়ক মন্ত্রী তিনি হন। দেখো, 1947 সালে তো 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করলাম, কিন্তু দেখো এই স্বাধীনতা লাভের পর ভারতের সামনে কিন্তু নতুন চ্যালেঞ্জের উদ্ভব ঘটে, নতুন সমস্যা তৈরি হতে থাকে। যে এই সময় দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, বিভিন্ন জাতপাত, বিভিন্ন ভাষার দেশ ভারতবর্ষ, বিভিন্ন বর্ণের ভারতবর্ষ, বিভিন্ন সংস্কৃতির ভারতবর্ষ, একটা প্রশাসনিক অচলাবস্থা। এই অবস্থা থেকে ভারতবর্ষকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, ভারতবর্ষকে কিভাবে সংঘবদ্ধ করা যায়, সেই উদ্দেশ্যে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন। প্রথমে কি করলেন? যে প্রথমে দেশীয় রাজ্যগুলোকে তিনি একত্রিত করলেন। দেশীয় রাজ্য মানে কি? দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন 562টি দেশীয় রাজ্য ছিল। এই দেশীয় রাজ্য কি? এই দেশীয় রাজ্য হচ্ছে যখন ব্রিটিশ ভারতবর্ষ ভারতবর্ষ শাসন করত, তখন এই দেশীয় রাজ্যের যারা নবাব বা নিজাম বা যারা রাজা ছিলেন,
তারা রাজস্ব প্রদানের মধ্যে দিয়ে নিজেদের মতন করে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করত। তাহলে এই যে 562টি দেশ, 562টি যে রাজ্য, দেশীয় রাজ্য, তাহলে এদের ভবিষ্যৎ কী হবে? তাহলে এদের সামনে 3টে পরিকল্পনা ব্রিটিশ সরকার রাখে। প্রথম পরিকল্পনা কি, যে এদেরকে ভারতীয় ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, অথবা তাদেরকে পাকিস্তানের সাথে যুক্ত হতে হবে, অথবা তারা নিজেদের মতন করে স্বাধীনভাবে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। এই 3টে অপশান দেওয়া হয়। তখন সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ভাবলেন, এই সমস্ত দেশীয় রাজ্যগুলি যদি নিজেদের মতন করে শাসন ব্যবস্থা পরিচালনা করে বা স্বাধীন হয়, বা তারা যদি ব্রিটিশ সরকারের তারা যদি পাকিস্তানের সাথে যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে ভারতবর্ষ তো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ভারতবর্ষের তো জাতীয় ঐক্য বলে কিছু থাকবে না। ভারতবর্ষ অসংখ্য ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে। ভারতবর্ষের ভিতরে বা ভারতবর্ষের আশেপাশে অনেক প্রতিবেশী রাষ্ট্রের জন্ম হয়ে যাবে। সেজন্য সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিপি মেননের উদ্যোগে যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন মানে কি, যে অন্তর্বর্তীর দলিল বা অন্তর্বর্তী চুক্তি এরকম টাইপের, এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের মাধ্যমে যে বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিপি মেননকে সঙ্গে নিয়ে যে দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করতে থাকে। এই সময় সর্দার প্যাটেল যে দেশীয় রাজ্যের যারা শাসক তাদেরকে বলতে থাকলেন যে তোমরা ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমরা আগে যেমনভাবে তোমরা যদি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হও, তাহলে ভারতের রাজকোষ থেকে তোমাদের রাজন্য ভাতা দেওয়া হবে, এবং এই রাজন্য ভাতার সাহায্যে তোমরা আগে যেমন তোমাদের জীবনযাত্রা অতিবাহিত করতে, জীবনযাত্রা পরিচালনা করতে, সেরকমই জীবনযাত্রা অতিবাহিত বা পরিচালনা করতে পারবে। সেই অনুসারে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। 3টে রাজ্য অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। একটা হচ্ছে জুনাগড়, 2টা হচ্ছে হায়দ্রাবাদ, 3 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর। দেখো, আরও যদি আমি বলি যে ভোপাল, জয়পুর, এরা প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু পরে আবার অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু এই যে 3টি দেশীয় রাজ্য, এরা কিন্তু প্রথমে অন্তর্ভুক্ত হতে চায়নি। তাহলে আমি যদি জুনাগড়ের কথা বলি, দেখো জুনাগড়ের শাসক কে ছিল, যে তৃতীয় মহাবত খান হচ্ছে জুনাগড়ের শাসক ছিল সেই ভারত যখন স্বাধীন হয়। তিনি হচ্ছে মুসলিম শাসক, কিন্তু জুনাগড়ের 80% জনগণ ছিল হচ্ছে হিন্দু। তাহলে একজন মুসলিম শাসক সে, আর জনসংখ্যার 80% হচ্ছে হিন্দু। এই মহাবত খান তিনি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত না হয়ে তিনি পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন। তিনি 15ই সেপ্টেম্বর 1947 সালে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে যোগদানের জন্য তিনি ঘোষণা করলেন, এবং পাকিস্তান এটাকে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ভাই, এসো আমাদের সাথে তুমি যুক্ত হও। এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল তার বিশ্বস্ত সচিব ভিপি মেননকে জুনাগড়ে পাঠান এবং বলে দেয় যে তুমি যাও, জুনাগড়ে গিয়ে জুনাগড়ের সাধারণ প্রজা, জুনাগড়ের দেওয়ান, জুনাগড়ের জায়গিদার, এদেরকে তুমি বোঝাতে থাকো, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধিষ্ঠিত পাকিস্তানে যদি তোমরা অন্তর্ভুক্ত হও, তাহলে এই তোমরা হিন্দু মানুষ তোমরা পাকিস্তানে গিয়ে সংখ্যালঘুতে পরিণত হবে। তোমরা দেশভাগের সময় যেমন পাঞ্জাব, বাংলাতে যেমন
সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে যেমন মারামারি হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা অশান্তি হয়েছিল, সেরকমই অবস্থা হবে। এবং সেই সময় যে জুনাগড়ের সাধারণ প্রজা তারা কী করলেন, তারা বললো যে না, আমরা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে চাই না। সেই বলে তারা গণবিক্ষোভ শুরু করে। এই গণবিক্ষোভে যে জুনাগড়ের নবাব তিনি কী করলেন, পাকিস্তানে পালান। তখন যেই পাকিস্তানে তিনি পালালেন, তখন ভারত সরকার যে জুনাগড়ের শাসনভার গ্রহণ করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে ভারতের ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে, ভাবমূর্তি যাতে সবার সামনে ভালো থাকে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেজন্য যে বল্লভভাই প্যাটেল কী করলেন, যে তিনি গণভোটের আয়োজন। এই 20 ফেব্রুয়ারি 1948 সালে জুনাগড়ে গণভোট হয়েছিল। সেই গণভোটে 99% মানুষ ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভোট দেন এবং জুনাগড় আনুষ্ঠানিকভাবে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়। এবার চলে আসি আমি হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য। এই হায়দ্রাবাদ ছিল যে সব থেকে, ভারতবর্ষ যখন স্বাধীন হয় সে সময় যে সমস্ত দেশীয় রাজ্য ছিল, সেই সমস্ত দেশীয় রাজ্যগুলোর মধ্যে হায়দ্রাবাদ ছিল সব থেকে বৃহৎ রাজ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে খুব শক্তিশালী। যাই হোক, টাইম শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, হায়দ্রাবাদের নিজাম তিনি প্রথমে অন্তর্ভুক্ত হতে চায়নি। আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি। তিনি অন্তর্ভুক্ত হতে চায়নি, তাকে সেনাবাহিনী প্রদানের মধ্য দিয়ে হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি জম্মু কাশ্মীরের যিনি শাসক মহারাজা হরি সিং, তিনি সংযুক্ত হতে চায়নি, তিনি স্বাধীনভাবে থাকতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান যখন কাশ্মীর আক্রমণ করে, তখন হরি সিং ভারতের সাহায্য নিয়ে তিনি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চেয়েছেন। এইভাবে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের মধ্যে একটা ভারতীয় ভূখণ্ডকে একটা ঐক্যবদ্ধ ভারত তৈরি করেছিলেন। সেই জন্য তাকে লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়। যাই হোক, এবারে তিনি ভারতীয় প্রশাসনিক ব্যবস্থাকে তিনি ঢেলে সাজানোর জন্য তিনি IPS, IAS এই সমস্ত সরকারি পদের তিনি উদ্ভব ঘটিয়েছেন। পাশাপাশি তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রতিহত করে যাতে একটা ঐক্যবদ্ধ ভারত গড়ে উঠতে পারে, সেই জন্য তিনি সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং গান্ধীজিকে নাথুরাম গডসে নামে একজন RSSের সদস্য গান্ধীজিকে হত্যা করার কারণে তিনি RSSকে তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। যাই হোক, তিনি এইভাবে ভারতকে একটা ঐক্যবদ্ধ ভারত তিনি গঠন করতে চেয়েছিলেন। থ্যাংক ইউ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপর আমি আমন্ত্রণ জানাবো ডক্টর মাধব মণ্ডলকে। তিনি বলবেন সর্দার প্যাটেলের সংগ্রামী জীবনের অনুপ্রেরণার কথা। প্লিজ ওয়েলকাম স্যার। একটা জোরে হাততালি চেয়ে নেব স্যারের জন্য। ধন্যবাদ। খুবই কঠিন বিষয়। আগে এত সুন্দর গান হলো, তারপরে এখন এই পড়াশুনো শুনতে খুবই কষ্টকর লাগে। আর রাহুল বাবুর মতো একজন গুণী ব্যক্তি বলার পরে আমার মতো সাধারণ মানুষের কিছু বলা আরও কঠিন। আমি খুব কঠিন পরিস্থিতিতে পড়েছি। আমি তো হয়তো পালিয়ে যাই, কিন্তু এই যে তোরা ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছিস না, এরাই হচ্ছিস আমার বনবর্ষ। ওদের জন্যেই আমি কিছু বলার সাহস পাচ্ছি। কি সাহস দিচ্ছিস তো? যদি ভুলভাল কিছু বলে বলি তাই কিন্তু তোদের দেখ, আমার বক্তব্য
বিষয় বিষয় হচ্ছে জীবন সংগ্রাম। আগে জানতে হবে জীবন কি, তারপরে জানতে হবে সংগ্রাম। জীবন কি? আমরা জন্মালাম, 80 বছর বাঁচলাম, কিছুই করলাম না। এটা কি জীবন? আবার একজন মানুষ জন্মালে 39 বছর বাঁচলে মানুষের সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে, কোনটা জীবন বলা হয়? আনন্দ বইয়ের একটা ডায়লগ আছে, যেখানে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন আছেন। রাজেশ খান্না বলছেন, বাবু মশাই জিন্দগি লম্বি দিন বড়ি হনি চায়। লম্বি মানে লম্বা, আর বড় মানে কি? আমরা মানুষরা যখন তপ্ত পুকুরটায় হেঁটে বেড়াই, আমাদের ছায়া দরকার হয়। দুটো গাছ আছে, একটা তাল গাছ, লম্বা, আকাশ ছুঁয়ে গেছে, একটুও ছায়া নেই। আমি যাবো কার কাছে? বট গাছের কাছে। জীবন লম্বা লাগবে, জীবনটা ব্যক্তিতে বড় হতে, কর্মে বড় হতে। আমি আজকে মানুষের জন্মেছি, যদি আমি 10টা মানুষের বেদনা না বুঝতে পারি, 10টা মানুষের চোখে জল না বুঝতে পারি, আমার জীবন বুঝতে পারি, আমার জীবন না। অল্প বাঁচি, বেশি কাজ করি। উদাহরণ আছে, আমার চিরস্বামী উদাহরণ আছে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ 39 বছর বয়স বেঁচেছিলেন, সারা পৃথিবীকে হেলে দিয়েছে। আর উদাহরণ আছে শঙ্করাচার্য, আমি সবাই নাম শুনেছি শঙ্করাচার্য, কিন্তু কেরালাতে পারে না। মায়ের সন্তান হচ্ছে না, মা শিবের কাছে আকুতি করছেন, মা বাবা আমার একটা সন্তান দাও। একদিন স্বপ্ন দেখলেন, শিব বলছেন তোর দুটো শর্তে একটা সন্তান হতে পারে। এক, যদি তুই লম্বা আয়ু সন্তান নিস, সে ত্রিভুবন বিজয়ী হবে। আর যদি স্বল্পায়ু সন্তান নিস, সে মহারাজা হবে। মহারাজা মানে সন্ন্যাসী। রাজা সে তো অপরের ধন লুট করে, আর সন্ন্যাসী নিজের সব ধন সবাইকে বিক্রি করে মানুষের কল্যাণের জন্য ভিক্ষে হাত ঝুলি নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকে। মা বললেন আমার ওই সন্তান দরকার, যে অল্প দিন বাঁচবে কিন্তু বৃহত্তর মানুষের কল্যাণ করে, বৃহত্তর মানুষের চোখে জল মুছবে। মা, এই হচ্ছে ভারতবর্ষের মা, যারা সংসারে নিয়মিত নিষ্পেষিত হচ্ছেন, কিছুই পাচ্ছেন। আমরা সবসময় আঁকে দোষারোপ করি, কিন্তু দিনের শেষে আমরা মার কাছে আশ্রয় চাই, মা অমুক জিনিসটা দাও। এই ভারতবর্ষের মায়েদের গর্ব, সন্তান গর্বের সন্তান মা ছিলেন বলেই আমাদের ভারতবর্ষে এত সুসন্তান জন্মেছে। বলতে পারেন তাহলে এখনকার দিন হচ্ছে না, এখন তো মা আছেন। আপনার ভাই উপনিষদে চলুন, সেখানে বলা হচ্ছে কুসন্তান যদি বোঝা কুমাদা পদার্থপা, অর্থাৎ সন্তান খারাপ হতে পারে, কিন্তু মা কখনো খারাপ হতে পারে না। আমি খারাপ হতে পারি, আমার মা খারাপ হতে পারে না। একটা মা 10 দিন 10 বছর গর্ভে ধরে চান না আমার সন্তান কুসন্তান হোক। আজকে যদি আমি কুসন্তান হয়ে থাকি, সেটা আমার নিজের দায়িত্ব। এবার জীবন আদর্শ কী, জীবন সংগ্রাম কী? দেখুন, সংগ্রাম লড়াই দুটোর মধ্যে পার্থক্য করা খুবই কম না। আচ্ছা, আমি তার ভিতরে বক্তব্য শেষ করব, আর তার ভিতর যদি আপনাদের ভালো না লাগে হাত তুলবেন, আমি নেমে যাব, কোনো ব্যাপার নেই। তো সংগ্রাম আর লড়াই তো আমরা আচ্ছা ব্যাপার করি, সংগ্রামের ভিতরে আদর্শ এবং এটা প্র্যাকটিসের ব্যাপার। কী প্র্যাকটিস? এটা হচ্ছে জীবন দর্শন, যেটা আদর্শ থেকে আসবে। সেই জীবন দর্শন যখন আমার ভিতরে গঠিত হবে, আমার একটা জীবন চারণ তৈরি হবে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট পথে চলব। আমি যখন নির্দিষ্ট পথে চলবো আদর্শকে নিয়ে ভিত্তি করে, তখন আমি জীবন সংগ্রাম লিপ্ত হতে পারি। জীবন সংগ্রাম মানে কি? এই সংগ্রাম শুধু আমার জন্য না, যে মহান আদর্শ আমার ভিতরে লুকিয়ে আছে, সেই আদর্শের ভিত্তি করে আমি দেশের জন্য, দশের জন্য নিজে উৎসর্গ করব। এই হচ্ছে জীবন সংগ্রাম। এবং এই জীবন সংগ্রামে কিন্তু আমরা সবাই লিপ্ত হতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমি অনেকেই আমরা জীবনের লড়াইয়ের ভিতরে আমরা সব কিছুকে সীমাবদ্ধ হয়ে দেখে গেছি, লড়াইটাকে আর সংগ্রামে নিতে পারলাম না। পেরেছেন? কে পেরেছেন? বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল।
তিনি গুজরাটে জন্মেছেন। এবং আপনারা দেখবেন আমরা সব ক্ষেত্রেই আমাদের দু ধরনের লড়াই হয়, একটা বাইরের লড়াই, একটা ভিতরের লড়াই। ভিতরের লড়াই মানে কি আপনি নিজের আত্মীয়স্বজন, আপনি বাইরের লোককে দুটো গালাগালি দিতে পারবেন, দুটো মারতে পারবেন, কিন্তু যখন নিজের মানুষের কাছে লড়াইটা শেখাই তখন আমি অসহায় হয়ে পারি না। আমি কি পারবো আমার ভাইয়ের গায়ে হাত দিতে? আমি কি পারবো আমার বাবাকে দুটো কথা বলতে? আমি কি পারবো আমার বোনকে ছোটো বড়ো কথা বলতে? আমি কি পারবো আমার সন্তানকে ছোটো বড়ো কথা বলতে? আমি পারবো কখন? যখন আমি বরাবর শিখে তাদেরকে আমি নিজের মনেই করি না। যখন বাইরের মানুষকে নিজের মনে করতে পারবো তখন কিন্তু আমি সব ক্ষেত্রে বেদনা অনুভব করি। আমাদের উপনিষদ বল্লভাই পাটালের জীবন দর্শনকে আমরা দেখি, আমরা এই প্রতি ছত্রে ছত্রে তার উদাহরণ। বল্লভাই পাটালের সংগ্রাম অনেক আছে, আমরা সাধারণ মানুষ আমাদের কিছু সংগ্রাম। একটা ছাত্র অবস্থায় লড়াই, টাকা নেই, বাবা টাকা দিতে পারছেন না, টিউশনের টাকা দিতে পারছেন, একটা লড়াই। আর তাকে জীবনে প্রতিষ্ঠা করলাম, প্রতিষ্ঠা করে গিন্নির দাবি, ভাইয়ের দাবি, তার দাবি, তার দাবি, এগুলো একটা সমস্যা লড়াইয়ের ভিতরে পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যদি মহাপুরুষের জীবনী দেখি তাদের সংগ্রামটা কিন্তু বহুধা বিকাশ, বহুধা বিকাশ। পটেল জন্মগ্রহণ করছেন চাষি পরিবারে। আমাদের যেমন অনেকেরই এইরকম যারা আমরা আর্থিকভাবে সচ্ছল নই তাদের যে সমস্যা, তারও সেই সমস্যা ছিল। তিনি সব কিছুকে ওভারকাম করে পড়াশোনা করেছেন। আমি লন্ডনের কাছে ব্যারিস্টার করতে লোকের বই ধার করে ফিরে আসলেন, ব্যারিস্টার করলেন, নেমে পড়লেন রাজনীতি। তখন ভারতের রাজনীতিতে নক্ষত্র করছে কে নেই? মহাত্মা গান্ধী আছেন একদিকে, সুভাষচন্দ্র বসু আছেন, জওহরলাল নেহরু আছেন। বল্লভাই প্যাটেল যখন রাজনীতিতে নামলেন তার বাইরের শত্রু ইংরেজ, আর আছে কি ভারতবর্ষের দারিদ্রতা, ভারতবর্ষের যন্ত্রণা। আর ভিতরে মানুষ কারা? সেখানে আছেন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, গান্ধী। তাদের আমাদের এখনকার রাজনীতিতে ঝামেলা হচ্ছে আদর্শগত না, বাংলার লড়াই। লড়াই হচ্ছে তুই কত পাবি, আমি কত পাবো, তুই বেশি পাবি কেন, আমি কম পেলাম। তখনও লড়াই ছিল, আদর্শগত লড়াই। সে আদর্শের মূল ভিত্তি কি ছিল? ভারতবর্ষের কল্যাণ কীভাবে হবে, ভারতবর্ষের দারিদ্রতা কীভাবে দূর করবে, আইডিওলজিক্যাল লড়াই। দু ধরনের আইডিওলজি তখন ছিল, একটা সোশ্যালিজম, একটা হচ্ছে ক্যাপিটালিজম। সোশ্যালিজম মানে কি? তোমরা যারা বাচ্চা আছো তারা বুঝবে না, আমি বলছি চেষ্টা করে। সমাজ আর একটা গণতান্ত্রিক সমাজ। সমাজ ব্যবস্থা কী বলা হচ্ছে? রাষ্ট্রসভার দায়িত্ব নেবে, সেখানে মানুষ তার নিজের পরিশ্রম অনুসারে পারিশ্রমিক পায়। আর মূল্যায়ন ব্যাপারটা এখন যেটা দেখছি তাই। এখন সোশ্যালিজম পৃথিবী থেকে আউট, একটা চীনে ছিল, সেখানে মানে হই হই করে ক্যাপিটালিজম ঢুকে গেছে। সোশ্যালিজম বলতে, ট্রু সোশ্যালিজম বলতে কেউ ছিল না তখন। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের দুটো ধারা ছিল, আমরা জানি, তোমরা পড়াশোনা করেছো, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। আর রাজনৈতিকত আইডিওলজির দিক থেকে দুটো ছিল, একটা ক্যাপিটালিজম, একটা সোশ্যালিজম। সোশ্যালিজমের পক্ষে ছিলেন জওহরলাল নেহরু এবং আমাদের নেতাজি। এদের মধ্যে অনেক লড়াই আছে। আমি বলি কি, এই যখন লড়াইটা আমি বিস্তৃত যাচ্ছি না, কারণ মহাপুরুষদের ক্ষেত্রে অনেকটাই আমরা তাদের কালো দিকগুলো উদ্ঘাটন হয়ে পড়ে। বাচ্চাদের সামনে বড়রা যখন সমালোচনা করবেন সাবধানে করবেন। যখন আমরা অপরের নিন্দা করব, সেই নিন্দা কিন্তু সে আমার নিজের দিকে ফিরে আসবে। ওরা বড় হবে, পড়াশুনো করবে, তোরা পড়াশুনো করবি, জানবি আমাদের যারা মহাপুরুষ তাদেরও কিছু কিছু দুর্বলতা ছিল, কিন্তু সেসব অতিক্রম করে তারা কিন্তু দেশের কথা ভেবেছেন, দেশের জয়গান গিয়েছেন। তো বল্লভভাই প্যাটেল প্রত্যেক মুহূর্তে লড়াই করেছেন নেতাজির সাথে, সুভাষ বোসের সাথে, এবং তার যে রাজনৈতিক পিতা গান্ধীর সাথে। গান্ধী তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, কিন্তু যখন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন হলো 15 বার, তিনি 12 বার পটেলের নাম নাকচ করলেন। কি দেখুন, এমনি মানুষের ইতিহাস তৈরি করে না। পটেল আমার ছেলের মতো, কিন্তু যখন আমি নিজে কথা বুঝতে যাচ্ছি, যখন দেশের ভালো মতো বুঝতে যাচ্ছি, আমি পটেলকে বাদ দিলাম। আমরা পারবো না। মানুষ এমনি ইতিহাস তৈরি করে। গান্ধী এমনি ঐতিহাসিক চরিত্র, তার অনেক দোষ আছে, অনেক। আমরা বাঙালি তো আমাদের নেতাজিকেই আমাদের গড, স্বভাবতই গান্ধীজির প্রতি আমাদের একটা দুঃখতা আছে, কিন্তু জাতির জনক তিনি এবং নেতাজি কিন্তু গান্ধীকে প্রতি পদে শ্রদ্ধা করে এসেছিলেন। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে পটেল আর্থিক সমস্যার সম্মুখীন করলেন।
ইংরেজ বিরোধিতা, এটা বাইরের লড়াই, সেটা গান্ধীর হাত ধরে দুটো সত্যাগ্রহ, একটা অসহযোগ এবং একটা ভারত ছাড়া আন্দোলন, তাতে সবটাকে বিজয় অংশগ্রহণ করল। ভারত স্বাধীন হলো, একটা পোকায় কাটা দেশ, সদ্য স্বাধীন দেশ, সেখানে না আছে কোনো পরিকাঠামো, না আছে শিক্ষা, না আছে অর্থ, শুধু আছে দারিদ্রতা, বুভুক্ষতা আর পারস্পরিক হিংসা। দেশ বিভাজন হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বে। হিন্দু মুসলমান ছিল ভাই ভাই, সেটা পরিবর্তন হলো আমরা ভাই ভাই নই, আমরা মুসলিম, আমাদের জন্য আলাদা কান্ট্রি দরকার। গান্ধী অপোজ করেছিলেন, বলছিলেন যদি দেশ ভাগ হতে হয় আমার এই মৃতদেহের উপর দিয়েও হবে। কিন্তু বন্ধু একটা কথা বলি, যদি কোনো অঙ্গ আমাদের পোকাগ্রস্ত হয়, পক্ষাগ্রস্ত হয়, ক্যান্সার আক্রান্ত হয়, শরীরটাকে বাঁচাবার জন্য সেই অঙ্গটাকে অপারেশন করতে হয়। ঠিক এই কথাটা প্যাটেল বলেছিলেন। ওদের যে পরিস্থিতি ভারতবর্ষে আজকে যদি আমরা দ্বিজাতি তত্ত্বকে সমর্থন না করি, ভারতবর্ষ থাকবে না, ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে না, ভারতবর্ষ বহুদা বিভক্ত হবে। তিনি দেশ ভাগ মেনে নিলেন, ওপার থেকে হিন্দুরা মার খেয়ে দেশে এলেন পাঞ্জাবে, পাঞ্জাব থেকে মুসলিমরা মার খেয়ে গেলেন পাকিস্তানে। পাঞ্জাবে পাঞ্জাব পুলিশ কিছু করতে পারছে না, পটেল গেলেন পাঞ্জাবে, বললেন মিলিটারি আসো, এসে সেই দাঙ্গা উনি বন্ধ করলেন। আমি অনেক কথাই বলি, অনেক কথাই শুনি, কিন্তু গুগলের জানতে হবে। ভারতবর্ষ তখন সবই স্বাধীনতা অর্জন করেছে, ভারতবর্ষের আর্থিক স্বাবলম্বিতা দরকার। পটেলের মূল কথা ছিল আত্মনির্ভরতা। এখন শুনছেন না, কেন্দ্র সরকার বলছে আত্মনির্ভর ভারত, মেড ইন ইন্ডিয়া, এটা ছিল পটেলের কথা, আত্মনির্ভরতা। উনি, তোমরা বোধ হয় আমুল দুধের সবার নাম শুনেছ। আমুল দুধে এই যে আজকে আমুল যে আনন্দে যে কারখানাটা, তার সৃষ্টির পুরোদা ছিলেন পটেল। ত্রিভুবন দাস আমুলের আগের নাম ছিল, একটা বড় নামে বলছিলেন, সেটা তার পুরোদা, এবং সেটা 5টা গ্রামের দুগ্ধ কালেকশন করে সেই আমুলের যারা পুরাতন যারা তারা ওই ব্যবসা করতেন। পলসন বলে একটা কোম্পানি ছিল, তারাও তাদের কাছে দুধটা কিনতেন, মাঝখানে ছিল দালাল, তারা কম দামে চাষিদের কাছ থেকে দুধ নিয়ে বেশি দামে বিক্রি করতো, চাষিরা দাম পেতেন না। তারা এসে পটলকে ধরলেন, স্যার দেখুন আমাদের এই অবস্থাটা কী করবো। উনি ত্রিভুবন দাসদেরকে দায়িত্ব দিলেন, বলতে তোমরা একটা কোঅপারেটিভ তৈরি করো, তোমরা অঙ্কে পড়েছে সমবায়, মানে সবাই মিলে করি কাজ, হারি জিতে নাই লাভ, সবাই সেখানে টাকা দেবো, যা লাভ হবে সমান সমান, লস হবে সমান সমান, এইটা হচ্ছে সমবায়ের মূল কথা। তা ওরা সমবায় তৈরি করলেন। কুরিয়ান এলেন, ডক্টর কুরিয়ান আমেরিকা থেকে ডিআরডির উপরে পিএইচডি করে উনি এলেন ভারতবর্ষে, উনি আমুলে জয়েন করলেন। করার পর থেকে সেই আমুল এখন বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ দুগ্ধ কোম্পানি। যাক, আমি আর কিছু বলবো না, আমার বলার উদ্দেশ্য ছিল যে ইউনিটি, ভারতবর্ষের যে আজকে বিভিন্ন রকম চিন্তার মালিন্য দেখছি, তাই তো সেটা যেন আর না থাকে। আমরা আমাদের সামনে পটেলকে রাখতে পারি, সেখানে যেন আমরা সগর্বে বলতে পারি ভারতবর্ষ এক, ভারতবর্ষ ছিল, আছে, থাকবে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। এরপর আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী সৌমি সেনগুপ্তকে। তিনি আমাদের আলোকপাত করবেন স্বাধীনতা আন্দোলনে সর্দার প্যাটেলের ভূমিকা নিয়ে, এবং তার বক্তব্যের পর আমরা চলে যাব আমাদের কুইজ কন্টেস্টে।